ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর 2026 তোমাদের রায়মোডেন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নে আজকে আমি তোমাদের গণিতের প্রথম মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তো চলো আজকে আমরা দেখে নিই গণিতের তোমাদের গণিতের প্রথম মডেল স্কুলটা কী আছে। আচ্ছা, অর্থাৎ আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুল। এই মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখো, একের দাগে কী বলা আছে, সঠিক উত্তরটির নিচে দাগ দাও। একের ক হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে দেখো, 7 ভাগে 4 ভাগ বলতে কি বোঝায়? অর্থাৎ 7টি ভাগের মধ্যে 4 ভাগ। অর্থাৎ আমরা জানি যে 7টি ভাগ, এরকম তোমরা যদি 7টি ভাগ করো তাহলে 7টি ভাগের মধ্যে ক ভাগ বলা হচ্ছে, 7টি ভাগের মধ্যে 4 ভাগ। 7টি ভাগের মধ্যে 1 2 3 4 5 6 7 4 ভাগ, অর্থাৎ 1 2 3 4। আমি এই রাশিমালাকে আমরা কিভাবে সংখ্যায় স্থাপন করব? অর্থাৎ 7 ভাগের বলেছে, 7 ভাগের আমরা নিচে লিখব 7 ভাগ আর উপরে লিখব 4, অর্থাৎ 7 ভাগের মধ্যে 4 ভাগ। বোঝা গেছে? তাহলে অপশন নম্বর কোনটা হচ্ছে? অপশন নম্বর আ সঠিক উত্তর, 7 ভাগে 4 ভাগ বা 4/7। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে, দৈর্ঘ্য পরিমাপের একক কি? আমরা জানি দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। আর যদি বলা হতো আয়তন পরিমাপের একক কি বলা হতো, লিটার হতো। আর ভর পরিমাপের একক হচ্ছে গ্রাম হতো। বোঝা গেছে? যে তোমাদের বলা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক, সুতরাং এক্ষেত্রে উত্তর কী হবে? মিটার হবে। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। গয়ের দিকের প্রশ্ন, 1 মিটার সমান কত? 100 মিলিমিটার, না 100 সেমি, না 10 সেমি? আমরা জানি 1 মিটার সমান হচ্ছে 100 সেমি। 1 মিটার সমান 100 সেমি। আর মিলিমিটার যদি হতো তাহলে 1 মিটার সমান কত মিলিমিটার হতো? 1000 মিলিমিটার হতো। আর সেমি তো 10, তো সেমি হবেই না এখানে। 1 মিটার সমান 10 সেমি হবে না। সুতরাং এখানে সঠিক উত্তরটা কী হবে? 1 মিটার সমান 100 সেমি। বোঝা গেছে? অপশান নম্বর আ সঠিক উত্তর। পরের প্রশ্ন চলো, ঘয়ের দিকের প্রশ্ন কী বলা আছে, 1 কিগ্রা সমান, এখানে সবগুলো একক দেখো গ্রাম 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 দেওয়া আছে। সুতরাং 1 কিগ্রা সমান কত হবে, কত গ্রাম হবে? আমরা জানি 1 কিগ্রা অর্থাৎ কিলোগ্রাম থেকে গ্রামে যেতে হলে 1000 দিয়ে আমরা কি গুণ করব, অর্থাৎ এখানে 1 আছে, তাহলে 1000 একে 1000, তাহলে কত উত্তর হবে? 1000 গ্রাম হবে। অপশান নম্বর হস্যই সঠিক উত্তর হবে 1000 গ্রাম। বোঝা গেছে? পরের প্রশ্ন দেখো, উমদ্দাগের প্রশ্ন দেখো, বলা আছে 20 টাকার 3/5 অংশ সমান টাকা টাকা টাকা। এখানে সবগুলো একক কিন্তু টাকা দেওয়া আছে। সুতরাং তোমরা কী করবে? 20 টাকার 3/5 অংশ, সুতরাং তোমরা কীভাবে করবে? 20 গুণিতক 3/100। 20 টাকার 3/5 সমান কত টাকা হবে? আমরা একটু গণিত করে দেখি। তাহলে 20 টাকার 3/5 অংশ, 20 টাকার 3/5 অংশ সমান কত হবে? তাহলে আমরা লিখতে পারি এখানে 20 টাকা বলা হচ্ছে, 20 টাকার গুণিতক 3/5, 3/5 সমান, আমরা কি করব? 20-র সঙ্গে 3/5-এর গুণ করব। গুণ করলে দেখো এই 20 আর 5 তোমরা লঘিষ্ঠ আকারে কাটাকাটি করবে। দেখো 20 কিন্তু 5-এর নামতে আছে, 5 4-এ কী হয়? 20। উপরে কী আছে? 4 গুণিতক 3 সমান কত আছে? 4 গুণিতক 3 সমান 4 3-এ কত হবে? 12। কত টাকা হবে এখানে তোমাদের? এখানে হবে তোমাদের 12 টাকা। বোঝা গেছে? তাহলে চলো অপশানটা কী হবে তোমাদের? 20 টাকা 3/5 অংশ সমান কত টাকা হবে? তোমার আচ্ছা, এখানে হস্যই দেখে সঠিক উত্তর হবে 12 টাকা। বোঝা গেছে? চলো 6 দাগের প্রশ্নটা দেখো, ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে না কমে? ভগ্নাংশের হর কিন্তু সমান থাকবে। ভগ্নাংশের হর দেখো, আমরা এমন দুটি ভগ্নাংশ লিখি, 2/3, আবার 4/3। দেখো এই দুটি ভগ্নাংশের হর কিন্তু সমান আছে। বুঝেছে? হর সমান আছে। তাহলে এখানে বলেছে ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান কী হবে? লব বৃদ্ধি করেছি বা বাড়িয়েছি। দেখো 2 ছিল 4 করেছি, এক্ষেত্রে কী হবে? ভগ্নাংশের মান কী হবে? বাড়বে। ভগ্নাংশের মান বাড়বে। বোঝা গেছে? হর স্থির থাকলে ভগ্নাংশের মান কমলে সেক্ষেত্রে ভগ্নাংশের মান কিন্তু কমবে। আর যদি লব বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু ভগ্নাংশের মান বাড়বে। বুঝা গেছে? এখানে অপশন নম্বর অটটা সঠিক উত্তর হবে, বাড়ে। চলো পরের প্রশ্ন দেখি। 2-এর দাগের প্রশ্ন কী বলা আছে? 2-এর দাগের প্রশ্ন সঠিক উত্তরটি লেখো। বলা আছে একের ক কী বলা আছে? একে 2-এর ক দেখো, 2-এর ক বলা হচ্ছে, 2-এর ক বলছে
যে 1 লিটার সমান কত মিলিলিটার, তাহলে 1 লিটার সমান কত হয়, 1 লিটার সমান আমরা জানি 1000 মিলিলিটার, 1000 মিলিলিটার, 1000 মিলিলিটার। বুঝা গেছে? এবার চলো পরের প্রশ্ন দেখি, ক্ষয়ের দিকের প্রশ্ন কি বলা আছে, লব 5 হর 8 অর্থাৎ লব 5 হর 8 হলে ভগ্নাংশটি কত হবে। তাহলে আমরা বাই দিতে পারি, বাই দেব, এখানে হর নিচেরটাকে হর হয়, হর 8 আর 8 আর লব কত হচ্ছে 5, লব 5। তাহলে কি হলো যে লব 5 হর 8 হলে 8 হলে ভগ্নাংশটি কত হবে, 8 ভাগের 5 ভাগ হবে, 8 ভাগের 5 ভাগ। চলো পরের প্রশ্ন দেখি, গয়ের দিকের প্রশ্ন কি বলা আছে, 14টি নাড়ুর 3/7 অংশ কটি নাড়ু হবে। তাহলে 14টি নাড়ুর 3/7 অংশ কটি নাড়ু হবে, তাহলে আমরা 14 সঙ্গে 3/7 যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে কটি নাড়ু হবে আমরা বের করতে পারবো। তাহলে আমরা কি লিখব, আমরা এদিকে লিখব যে দেখো বলা হচ্ছে 14টি নাড়ু অর্থাৎ 14 গুণিতক 3/7 অর্থাৎ 7 ভাগে 3 ভাগ। এক্ষেত্রে আমরা কী করবো, এই 14 আর 7 লঘিষ্ঠ আকারে কাটাকাটি করব। তো 7-এর কোন নামতে 14 হবে, 7 একে 7, 7 দুগুণে 14, কত হলো 2 গুণিতক 3, তাহলে 2 গুণিতক 3 সমান 3 দুগুণে কত হচ্ছে, 3 দুগুণে 6, 6টি হবে, কটি 6টি নাড়ু, বুঝেছে, 6টি নাড়ু। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কী বলা হচ্ছে, পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো ঘয়ের দিকের প্রশ্ন, ওজন পরিমাপের একক কি। ওজন পরিমাপের একক আমরা জানি কিগ্রা, ওজন পরিমাপের একক কি হচ্ছে কিগ্রা, বোঝা গেছে, ওজন পরিমাপের একক কি হচ্ছে কিগ্রা। পরের প্রশ্ন দেখো 2-এর দেখো যে পেট্রোল, ডিজেল, দুধ ও জল মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়। আমরা জানি পেট্রোল, ডিজেল, দুধ ও জল মাপের জন্য আমরা লিটার একক ব্যবহার করি। কি একক, লিটার একক ব্যবহার করি, লিটার একক ব্যবহার করি, বোঝা গেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, 6 দিকের প্রশ্ন কি দেখাবো, 6 দিকের প্রশ্ন 0.7কে সামান্য ভগ্নাংশে পরিণত করো। 0.7কে যদি আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করি সেক্ষেত্রে আমরা প্রথমে সংখ্যাটা লিখে ফেলবো 0.7কে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হলে প্রথমে তোমরা ছোট্ট করে বাই দিয়ে দেবে, ছোট্ট করে বাই দিলে, আর উপরে দেখো দশমিক আর শূন্য, আগের শূন্য যদি থাকে শূন্য বাদ দেবে, দশমিক বাদ দিলে প্রপার সংখ্যার কত হচ্ছে, দশমিক বাদ দিলে কত হচ্ছে 0 আর 7 হচ্ছে। আর দেখো নিচে কি লিখবে, নিচে লিখবে দেখো দশমিক যেখানে আছে, দশমিক মানে তোমরা প্রথমে 1 ধরো, দশমিকের পরিবর্তে 1 লিখবে নিচে, আর এরপরে কতগুলো অঙ্ক আছে, একটা মাত্র অঙ্ক আছে, দশমিকের জাস্ট পরের একটা মাত্র অঙ্ক আছে, একটা অঙ্ক মানে কি একটা শূন্য হবে, সুতরাং 0/7/10। একটা কথা মনে রাখবে, কোনো সংখ্যার আগে শূন্য বসাবে না, কোনো সংখ্যার আগে শূন্য বসে না, সুতরাং আমরা লিখব কি 7/10, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, বুঝেছে। পরের প্রশ্ন দেখো 3-এর দিকের প্রশ্ন দেখো, 2-এর দিকের সবগুলো প্রশ্ন সমাধান হয়ে গেছে, 3-এর দিকের প্রশ্ন দেখো, 3-এর দিকের প্রশ্ন কী বলা হচ্ছে যে ফাঁকা ঘরে অপেক্ষাকৃত বেশি আর অপেক্ষাকৃত কম এই চিহ্ন বসাও, অর্থাৎ একে ইংলিশে বলা হয় গ্রেটার দ্যান, একে বলা হয় লেস দ্যান, বুঝে গেছে। চলো 3-এর দিকের প্রথম প্রশ্ন কী বোঝা আছে, 3-এর দিকের প্রথম প্রশ্ন আছে কয়ের দিকের দেখো 2/3 আর 1/3 এর মধ্যে কোনটা বড় আমাদের বের করতে হবে। আমরা জানি একটু আগে জেনেছি যে ভগ্নাংশের হরের মান সমান রেখে লব যদি বাড়ানো হয় তাহলে লব বাড়লে কী হবে, ভগ্নাংশের মান বাড়ে, অর্থাৎ 2/3 1/3 থেকে বড় হবে, সুতরাং আমরা এই চিহ্নটা বসাতে পারি, বুঝে গেছে। চলো পরের প্রশ্ন দেখি, ক্ষয় দিকের প্রশ্ন 5/6 আর 4/6 এই দুটি ভগ্নাংশের মধ্যে কোনটা বড় হবে। আমরা একটু আগে জেনেছি যে হর সমান থাকলে লবের মান বৃদ্ধি পেলে তাহলে সেক্ষেত্রে ভগ্নাংশের মান বৃদ্ধি পাবে, অর্থাৎ 5/6 আর 4/6, এখানে লব আছে 4, এখানে লব আছে 5, অর্থাৎ এই সংখ্যাটা 5টা বড় 4 থেকে, সুতরাং 5/6টা বড় হবে, অর্থাৎ এই ক্ষেত্রে কী হবে, গ্রেটার দ্যান হবে, অর্থাৎ এই চিহ্নটা হবে, এই চিহ্নটা তোমাদের এখানে বসাতে হবে, বুঝে গেছে। চলো গয় দিকের প্রশ্ন কী আছে দেখে নিই, যে এক দেখো আমরা জানি 7/8 আর 1, দেখো 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, বুঝেছে, আর এখানে বলা হচ্ছে 7/8 ভগ্নাংশ সংখ্যা, আর কোন ভগ্নাংশ, এটা প্রকৃত ভগ্নাংশ। তোমরা সবসময় মনে রাখবে যত প্রকৃত ভগ্নাংশ হোক না কেন সবসময় একের থেকে ছোট হয়, বুঝেছে। তাহলে একের থেকে ছোট হয় কোন সংখ্যাগুলো, যে পূর্ণ সংখ্যা বা বাস্তব সংখ্যা, কিন্তু যে কোনো সংখ্যা কিন্তু
প্রকৃত ভগ্নাংশ সবসময় ছোট হবে, অর্থাৎ একের থেকে সবসময় তোমরা মনে রাখবে একের থেকে সমস্ত প্রকৃত ভগ্নাংশ সবসময় ছোট হয়। সুতরাং এক বড় হবে, একটা হচ্ছে তোমাদের এখানে কী চিহ্ন বসবে, এটা গ্রেটার দেন চিহ্ন হবে, অপেক্ষাকৃত বেশি, অর্থাৎ 7/8 থেকে এক বড়। বুঝে গেছে? চলো ঘয়ের দিকের প্রশ্ন কী বলা আছে? ঘয়ের দিকের প্রশ্ন বলা আছে 10/13, 10/13 আর 10/11। এখানে লক্ষ্য করো যে লব কিন্তু সমান আছে, হর কিন্তু অসমান আছে। বুঝেছে? তাহলে এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে তোমরা মনে রাখবে যে এক্ষেত্রে হবে তোমাদের যে লব সমান থাকলে হরের মান যদি কম হয়, হরের মান কমলে কিন্তু এক্ষেত্রে ভগ্নাংশের মান কিন্তু বাড়বে, অর্থাৎ 10/11 10/13 থেকে বড় হবে। কি বললাম? যে বললাম যে লব যদি সমান থাকে, হরের মান যদি কমে, লব সমান থাকলে লব ভগ্নাংশগুলো দ্বয়ের বা ভগ্নাংশের লব যদি সমান থাকে, হরের মান কমলে সেক্ষেত্রে ভগ্নাংশের মান বাড়বে, অর্থাৎ 10/13 থেকে 10/11 অনেক বড়। বোঝা গেছে? অর্থাৎ বড়, অর্থাৎ এই চিহ্নটা বসবে, অর্থাৎ লেস দেন বা অপেক্ষাকৃত বেশি, অর্থাৎ 10/13 থেকে 10/11 বড় হবে। চলো পরের প্রশ্ন, চলো 4 দাগের প্রশ্ন বলা আছে। 4 দাগের প্রশ্ন কি বলা আছে? 4 দাগের প্রশ্ন আছে 4 যোগ ও বিয়োগ করো। কয় দাগের প্রশ্ন দেখো, এখানে বলা আছে দেখো কিমি আর মিটার দেওয়া আছে। এখানে প্রথমে 8 কিমি, 8 কিমি বলা আছে, 8 কিমি 718 মিটার, তারপর 9 কিমি 129 মিটার, তো 6 কিমি 853 মিটার। এক্ষেত্রে কী করতে হবে? এক্ষেত্রে যোগ না বিয়োগ করতে হবে আমাদের। এক্ষেত্রে কিন্তু এটা যোগ করতে হবে, 3টি রাশি আছে, সুতরাং এখানে মিস্টেক হয়ে গেছে, প্রিন্টিং মিস্টেক। দেখো এখানে যোগ হবে, এখানে কী হবে? যোগ হবে। তো এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে সব তিনটি এক রাশির মানগুলো তোমরা কী করবে? যোগ করবে। তাহলে চলো আমরা যোগ করে দেখি। তাহলে প্রথমে কত দেওয়া আছে? কিমিতে কী আছে? কিমি আর আছে মিটার। প্রথমে আছে 8 কিমি 718 মিটার, 9 কিমি 129 মিটার, 6 কিমি 853 মিটার। তোমরা যোগ করবে এই 3টি এককে তোমরা যোগ করবে। প্রথম আছে মিটার, মিটারগুলো প্রথমে যোগ করবে। 9 3 12, 8 কত হবে? 20, কত হবে? 20 শূন্য হাতে 2, 5 6 7 8 একে 9, 5 6 7 8 একে 9, 9 হবে। হাতে 2 ছিল, কিন্তু হাতে 2 ছিল। 5 6 7 8 আর 2 কত হবে? 10, 10 শূন্য হাতে 1 আর 7 8 একে 9, 9 8 17, 17 7 হাতে 1, মানে 1000 এদিকে চলে আসবে। 1000 তোমরা এদিকে যোগ করে দেবে, অর্থাৎ 1000 মিটার মানে কত হবে? 1 কিমি হবে। 1000 মিটার মানে কত হবে? 1 কিমি। কত হবে? 1 কিমি হবে। তাহলে একটা যোগ করবে। তাহলে 1000 মিটার মানে কত জানি আমরা? 1000 মিটার মানে কি হয়? 1 কিমি হয়, 1 কিমি। তাহলে এই কিমি 1 থাকলো এখানে। তাহলে 9 6 9 6 15, 8 5 13 23 আর 1 কত হবে? আর 1 হবে 24, কত হবে? 24, 2 4 24 কিমি। তাহলে 24 কিমি 700 মিটার, 24 কিমি 700 মিটার। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা আছে? ক্ষয় দাগের প্রশ্ন দেখো, কিগ্রা গ্রাম 1 কিগ্রা থেকে 825 গ্রাম বাদ দেবে। দেখো এখানে দেখো 1 কিগ্রা থেকে এখানে আছে 1 কিগ্রা, এখানে 00 গ্রাম আছে, আর এখানে 825 গ্রাম। 00 গ্রাম থেকে 825 গ্রাম বাদ দেওয়া যায় না। সুতরাং কিগ্রা থেকে যদি আমরা গ্রামে 1 ধার করি, তাহলে গ্রামে কত হবে? 1000 হয়ে যাবে। কত হয়ে যাবে? 1000 হয়ে যাবে। এবার 1000 থেকে 825 বাদ দাও, এখানে 1 ধার করো 10, 10 থেকে 5 বাদ দিলে কত হবে? 5। এইখানে আছে 9, 9 থেকে 2 বাদ দিলে কত হবে? 7 হবে। আর এখানে কত আছে? এখানে 9 আছে, 9 থেকে 8 বাদ দিলে কত হবে? 1 হবে। 175 গ্রাম। বুঝেছো? এরপরে দেখো গয়ের দাগের প্রশ্ন দেখো। গয়ের দাগের প্রশ্ন কী বলা আছে? ভগ্নাংশে যোগ করতে বলা হচ্ছে। এখানে দেখো সব ভরগুলো সমান আছে, দেখতে পাচ্ছি আমরা 1/7 2/7 3/7। তোমরা কি করবে? যে তোমরা প্রথমে সমান দেবে, সমান দিয়ে বাই দিয়ে দেবে। হরগুলো সমান আছে মানে কি? এদের লসাগু কিন্তু সমান হবে। তাহলে হরগুলো সমান আছে মানে কি? এদের লসাগুও সমান হবে, অর্থাৎ লসাগু কত হবে? 7 হবে। আর হরগুলো যতগুলো লব আছে, যত লব আছে সব লবগুলো কী হচ্ছে? যোগ করে দাও। কত আছে? তাহলে 1 যোগ 2 যোগ 3 সমান কত হবে? তাহলে লবে কত আছে? 3 2 5 একে 6,
6/7। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, 6/7। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী আছে? 5-এর দিকের প্রশ্ন চলে এলাম। 5-এর দিকের প্রশ্ন কী বলা আছে? 5-এর দিকের প্রশ্ন বলা আছে যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন কী বলা হচ্ছে? যে প্রথম প্রশ্ন বলা হচ্ছে 3, 4, 6 এর 3টি সাধারণ গুণিতক নির্ণয় করো। 3, 4, 6 এর 3টি সাধারণ গুণিতক। অর্থাৎ গুণিতক মানে আমরা জানি কি নামতা, 3-এর গুণিতক মানে কি 3-এর গুণিতক 3-একে 3, 3-এ 6 এগুলো হবে, বুঝা গেছে? তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রথমে বলে 3, 4, 6, প্রথমে 3-এর গুণিতক তোমরা লিখবে। তাহলে 3-এর গুণিতক কী কী হবে? প্রথমে 0 দিতে পারো তোমরা, 0 হতে পারে, কিন্তু 0 দেবো না তোমরা। আমরা 3-একে 3, 3 দুগুণে 6, 3 4-এ 3 দুগুণে 6, 3 3 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6 18, 3 7-এ 21, 3 8-এ 24, 3 9 27, 3 10-এ 30। আবার 3 যদি তোমরা যোগ করো কিন্তু সেক্ষেত্রে কী কত হবে? 33 হবে। 11 3-এ 33, 12 3-এ 36, 13 3-এ 39, 14 3-এ 41, 13 3-এ 39, 14 3-এ 42, আর 15 3-এ 45, আর 16 3-এ 48, আর 16 3-এ 48, 17 3-এ 51। এই পর্যন্ত রাখো। তারপর আছে কত আছে? 4। 4-এর গুণিতক কী হবে? তাহলে 4-একে 4, 4 দুগুণে 8, 4 3-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6 24, 4 7-এ 28, 4 8-এ 32, 4 9 36, 4 10-এ 40। 40 আর 4 কত হবে? 44। 44 আর 4 কত হবে? 48। 48 4 52, 52 4 56, ঠিক আছে? চলো এরপরে আছে কি 6-এর গুণিতক। তাহলে 6-এর গুণিতক যদি দেখি 6-একে 6, 6 দুগুণে 12, 6 3-এ 18, 6 4-এ 24, 6 5-এ 30, 6 6 36, 6 7-এ 42, 6 7-এ 42, 6 8-এ 48, 6 9 54, 6 10-এ 60। 60 আছে। তারপরে দেখতে পাচ্ছি আমরা এই 60 পর্যন্ত রাখো, দেখা যাক কি হয়। তাহলে সাধারণ গুণিতক কোনগুলো দেখতে পাচ্ছি আমরা? প্রথমে দেখো এমন গুণিতক, অর্থাৎ 3টি সংখ্যার গুণিতক এমন দেখো যেই সংখ্যাগুলোর মান মিলে যাবে। দেখো এখানে কোন কোন সংখ্যা মিলে গেছে? এখানে 6 মিলেছে, 6 কিন্তু আর মিলছে না, এখানে 6 মিলছে না। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি 6 12, 12 এখানে আছে, এখানেও 12 আছে। তাহলে 12টা মিলে গেছে, 12টা মিলে গেছে, 12টা মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি 3 6, 3 4 আর 6 এর সাধারণ গুণিতক হলো কী হবে? প্রথমে 12 পেয়েছি, তারপরে 12 পর দেখো 12 18 কিন্তু এদিকে নাই, 18 24, 24 কিন্তু আছে, 3টে 24 আছে, 24 পাচ্ছি, 3টে মিল পাচ্ছি 24-এর, তাহলে 24 হবে। তাহলে 24-এর পর দেখতে পাচ্ছি 30 কিন্তু নেই, 36 কিন্তু আছে, উপরে কিন্তু 36ও আছে, 36ও আছে, এখানে 36 দেখতে পাচ্ছি, 36-এর মিল আছে, 36-এর একটা মিল দেখতে পাচ্ছি আমরা, 36, তাহলে আমরা 36 লিখে দেব। তারপরে মিল গেছে 36, 42-এর তো মিল নেই, 48, 48-এর মিল কিন্তু আছে, 48-এর মিল কিন্তু আছে, 48-এর মিল কিন্তু আছে। সুতরাং 48 তোমরা লিখে দিতে পারো। যেহেতু এখানে বলা হয়েছে 3টি বলা হয়েছে, যে কোনো 3টি তোমরা লিখে দিতে পারো, ঠিক আছে? যে কোনো 3টি তোমরা লিখে দিতে পারো। চলো পরের প্রশ্ন কী বলা আছে? পরের প্রশ্ন ক্ষয় দাগের প্রশ্ন দেখো। ক্ষয় দাগের প্রশ্ন কী বলা আছে? 4 8 12 এদের সাধারণ গুণনীয়ক বলা হচ্ছে, সাধারণ গুণনীয়ক। কেমন? তাহলে সাধারণ গুণনীয়ক কী কী হতে পারে দেখে নিই আমরা। তাহলে 4 8 12-র সাধারণ গুণনীয়কগুলো কী কী হতে পারে? তো
তাহলে 4 প্রথমে, তারপরে 8, তারপরে 12। গুণনীয়ক মানে কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? দেখো 4 কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 1 দ্বারাও বিভাজ্য হবে, তারপরে হবে 2 দ্বারাও বিভাজ্য হবে, তারপরে 4। আর দেখো 1 দ্বারা বিভাজ্য হবে, 2 দ্বারা বিভাজ্য হবে, 3-এর নামতে 8 নেই, 4-এর নামতে 8 আছে, তারপরে 8। 12 1-এর নামতে আছে, 2-এর নামতে আছে, 3-এর নামতে আছে, 4-এর নামতে আছে, 6-এর নামতে আছে, তাহলে 12। তাহলে এবার আমরা কি পেলাম? এদের সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। সাধারণ গুণনীয়ক কোনগুলো হবে? এদের মধ্যে মিল কোনটা আছে? দেখো দেখতে পাচ্ছি এখানে 3টি রাশির যে গুণনীয়ক পেলাম এর মধ্যে মিল আছে কোনটা? 4-এর মিল আছে। কি মিল আছে? 4-এর মিল আছে। তাহলে অতএব আমরা লিখে দিতে পারি 4, 8, 12 এদের সাধারণ গুণনীয়ক কি হবে? 4 হবে। 4। তাহলে 4, 8, 12 এর সাধারণ গুণনীয়ক কত হলো? 4 হলো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা আছে? 6 দাগের প্রশ্ন চলে এলাম আমরা। 6 দাগের প্রশ্ন কী বলা আছে? প্রথম প্রশ্ন দেখো, নিচের অঙ্কগুলির সাথে সমাধান করো। দেখো প্রথম প্রশ্ন কী বলেছে? চিকুরের 5 মিটার লম্বা ফিতে আছে, সে তার থেকে 2 মিটার 30 সেমি দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলে আর কতটা লম্বা ফিতে পড়ে থাকবে হিসাব করো। তাহলে চলো, তো চিকুরের কত মিটার লম্বা ফিতে আছে? চিকুরের 5 মিটার লম্বা ফিতে আছে, সেখান থেকে সে কেটে নিল কত মিটার দৈর্ঘ্যের টুকরো? একটি টুকরো কেটে নিয়েছে কত মিটারে? 2 মিটার 30 সেমি দৈর্ঘ্যের টুকরো কেটে নিল, আর কতটা লম্বা ফিতে পড়ে আছে? অর্থাৎ এক্ষেত্রে আমরা বিয়োগ করবো। 6-এর কয়ের বিয়োগটা কী হবে? 6-এর দিকের কয়ের বিয়োগ হচ্ছে, দেখো 5 মিটার থেকে আমরা কী বাদ দেবো? 5 মিটার থেকে আমরা এখানে কিন্তু কত মিটার? এদিকে সেমি আছে, অর্থাৎ এদিকে আমরা 0 সেমি লিখে দিতে পারি। 0 সেমি। শুধু দুটো শূন্য বসাবে, তোমরা দুটো শূন্য বসাবে। তারপরে হচ্ছে 2 মিটার কত হচ্ছে? 30 সেমি। 30 সেমি কী করবে? বাদ দেবে, বিয়োগ করবে। তাহলে দেখো এখানে 0 সেমি আছে, এখানে 5 মিটার আছে, অর্থাৎ 0 সেমি আর 30 সেমি বাদ যায় না। 5 মিটার থেকে যদি আমরা সেমিতে 1 ধার করি, তাহলে 5 মিটার থেকে আমরা 1 মিটার যদি 1 মিটার যদি ধার করি, 1 মিটার সমান কত সেমি হবে? 1 মিটার সমান আমরা জানি 100 সেমি। কত সেমি? 100 সেমি। তাহলে 1 মিটার সমান যদি 100 সেমি হয়, তাহলে সেক্ষেত্রে 100 থেকে আমরা কত বাদ দেবো? 30 বাদ দেবো। এখানে 0, 10 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? 7 হচ্ছে। কত হবে? 7। তাহলে কত সেমি হলো? 70 সেমি। আর এদিকে 5 থেকে 1 ধার করেছিলাম, এখানে কত থাকলো? 4 থাকলো। তাহলে 4 থেকে আমরা কি 2 বাদ দেবো। 4 থেকে যদি 2 বাদ দিই কত হচ্ছে? 2 হবে। তাহলে 2 মিটার। তাহলে 2 মিটার 70 সেমি। কত হলো? 2 মিটার 70 সেমি হলো। চলো, তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব 1 মিটার টুকরো কেটে নিলে আর কতটা লম্বা ফিতে পড়ে থাকে? তাহলে আমরা লিখব 2 মিটার 70 সেমি দৈর্ঘ্যের ফিতে পড়ে থাকবে। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন কী বলা আছে দেখি। পরের প্রশ্ন দেখো, ক্ষয়ের দিকের প্রশ্ন। আমার ওজন 22 কিগ্রা 500 গ্রাম, দাদার ওজন 32 কিগ্রা 700 গ্রাম, আমাদের দুজনের মোট ওজন কত হিসাব করো। তাহলে আমার ওজন কত আছে? 22 কিগ্রা 500 গ্রাম আছে, দাদার ওজন আছে 32 কিগ্রা 700 গ্রাম, আমাদের দুজনের মোট ওজন কত হবে? তাহলে মোট মানে আমরা জানি কি যোগ। তাহলে আমার ওজন আছে, দাদার ওজন আছে, তাদের দুজনের মোট যোগ করলে আমাদের দুজনের, 2 ভাইয়ের মোট ওজন কত বেরিয়ে যাবে? তাহলে সেক্ষেত্রে আমরা লিখব 6-এর খ, আমার ওজন কত ছিল? আমার ওজন কত আছে? 22 কিগ্রা 500 গ্রাম। আর দাদার ওজন কত আছে? দাদার ওজন আছে 32 কিগ্রা 700
700 গ্রাম। আমরা এই দুটোকে যোগ করব। তাহলে গ্রামের সোজা গ্রাম আমরা লিখে দেব, কত হবে 700 0000000 7 5 12 2 হাতে থাকলো 1 মানে 1000 গ্রাম। 1000 গ্রাম সমান কত কিগ্রা হবে? 1 কিগ্রা হবে। অর্থাৎ এদিকে ই গেল, তাহলে 1 যোগ করে দেবো। তাহলে 2 আর 2 4 আর 1 কত হবে? 5। কত হবে এখানে? 5 হবে। আর 3 2 কত হচ্ছে? 5। 55 কিগ্রা। কত হলো? 55 কিগ্রা। তাহলে 55 কিগ্রা 200 গ্রাম। বোঝা গেছে? চলো, তাহলে এবার আমরা লিখতে পারি যে আমাদের দুজনের মোট ওজন কত হবে। অতএব মোট ওজন আমার ও দাদার মোট ওজন কত হবে? ওজন সমান 55 কিগ্রা 200 গ্রাম। কেমন? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা হচ্ছে? 6-এর গ কী বলা হচ্ছে? 6-এর গ বলা হচ্ছে একটি ফাঁকা 5 লিটারের জল রাখার জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল ও 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখলাম। ওই জল রাখার পর জারটা ভর্তি করতে আরও কত জল ঢালতে হবে হিসাব করো। তাহলে একটি ফাঁকা 5 লিটার জলে রাখার জার ছিল 5 লিটার, জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল। তাহলে ঠান্ডা জল কত হবে? 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল ও 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখা হলো। ওই জল রাখার পর জারটা ভর্তি করতে আরও কতটা জল ঢালতে হবে। তাহলে আগে আমাদের যে দেখে নিতে হবে যে জারে ঠান্ডা জল কত আর গরম জল কত, দুই প্রকার জলে মোট কত পরিমাণ ঢাললাম সেটা প্রথমে আমরা যোগ করে নেব। তাহলে এক্ষেত্রে দেখো 6-এর গ, তাহলে জারে জল ধরে 5 লিটার, তাহলে ঠান্ডা জল কত ছিল আর গরম জল কত ছিল? তাহলে ঠান্ডা জল ছিল কত হবে? ঠান্ডা জল 2 লিটার 250 মিলিলিটার আর গরম জল কত আছে? 1 লিটার 800 মিলিলিটার। তাহলে মোট ঠান্ডা ও গরম জলের পরিমাণ, তাহলে মোট কত হবে? মোট ঠান্ডা জল ও গরম জলের পরিমাণ কত হবে? এক্ষেত্রে আমরা যোগ করব। তাহলে যোগ করি, তাহলে কি মিলিলিটার, এদিকে 0 করতে 0, 5 করতে 5, 8 2 10 0, হাতে 1, একটা এদিকে চলে আসবে, যোগ করে 2 আর 1 কত হবে? 3 হবে। কত হবে? 3 লিটার। 2 আর 1 10 0, 2 3 একে 4 লিটার হবে। এখানে কত হবে? 4 লিটার হবে। তাহলে 4 লিটার 50 মিলিলিটার, 4 লিটার 50 মিলিলিটার। তাহলে এক্ষেত্রে আমরা কী করব? এক্ষেত্রে মোট জলে জারে 5 লিটার জারে, তাহলে এই পরিমাণ জলটা আছে। এবার আমরা বাদ দেব 5 লিটার থেকে। তাহলে 5 লিটার থেকে যদি আমরা বাদ দিই 5 লিটার, এখানে 000 মিলিলিটার থেকে আমরা কত বাদ দেব? 4 লিটার 050 মিলিলিটার বাদ দেব। বাদ দিলে কতটা জল প্রয়োজন হবে বা ঢালতে হবে সেটা আমরা বের করতে পারবো। 0 তে 0 বদলে 0, এখানে 10 থেকে 5 বাদ দিলে কত হবে? 5 হবে। এখানে 9 করতে 9, আর এখানে তো 4 ছিল, 1 চলে গেছে, মানে কি 4 থাকলো। এখানে 4 থেকে 4 বদলে 4 বদলে 0ই হয়, অর্থাৎ 950 মিলিলিটার জলের প্রয়োজন হবে। তাহলে অতএব 950 মিলিলিটার জল ঢালতে হবে। অর্থাৎ জারটি সম্পূর্ণ ভর্তি করতে হলে
বাকি 950 মিলিলিটার জল ঢালতে হবে। কেমন? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা আছে? ঘয়ের দিকের প্রশ্ন, 15টি গোলাপ ফুল কতজনকে সমান সংখ্যায় কীভাবে দিতে পারবে? তাহলে 15টি গোলাপ ফুল কতজনকে সমান সংখ্যা দিতে পারবে তোমরা? তাহলে 15টি গোলাপ ফুল তাহলে আমরা সমান সংখ্যক দিতে পারি আমরা 15টি আছে, সুতরাং 3জনকে 5টি করে দিতে পারবো আমরা প্রথমে। তাহলে 5জনকে 3টি করে দিতে পারবো, আর 15জনকে 1টি করে দিতে পারবো, তাই না? তাহলে প্রথমে আমরা লিখতে পারি যে প্রথমে 15টি গোলাপ ফুল, তা গোলাপ ফুল কত আছে? 15টি গোলাপ ফুল। প্রথমে 15টি গোলাপ ফুল যদি আমরা 3জনকে দিই, প্রথমে 3জনকে করে দিলে 3জনকে 5টি করে, 3জনকে 5টি করে গোলাপ ফুল দিতে পারবো। আবার দেখো 5জনকে 3টি করে, 5জনকে 3টি করে। আবার দেখো 15জন আছে, তাহলে 15জনকে আমরা কিন্তু 1টি করে দিতে পারবো। তাহলে 15টি গোলাপ ফুল 15জনকে 1টি করে দিতে পারবো, 15জনকে 1টি করে গোলাপ ফুল দিতে পারবো। বুঝেছে? তো চলো, এই গেল তোমাদের চতুর্থ শ্রেণী 2026 তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের। আজকে আমি তোমাদের 1 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করে দিলাম। এর পরের ক্লাসে আমি তোমাদের 2 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ আলোচনা করব। তো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ক্লাসে।